জাবেদা থেকে পরীক্ষায় যে আমাদের বেসিক ডিসকাশন থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে এই লাইনগুলো আপনাদেরকে এখানে মার্কিং করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা বেসিক আলোচনা করব। আলোচনার পাশাপাশি যারা যারা আগে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছিলেন আপনারা চেষ্টা করবেন ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। আপনি যদি জীবনে জাবেদা নাও করেন, জাবেদার নামও না শুনেন, আপনিও আজকের পর থেকে জাবেদা করতে পারবেন। জাবেদা সম্পর্কে একদম নবম শ্রেণীতে আপনি যেভাবে একজন শিক্ষার্থী নবম শ্রেণীতে জাবেদা শিখে, নবম শ্রেণী থেকে আমরা কমার্সের ব্যবসা শিক্ষা যারা পড়াশোনা করি তাদের জাবেদার সাথে পরিচয় কখন থেকে? নবম শ্রেণী থেকে। তাহলে তখন সবার জন্য যেভাবে নতুন থাকে বিষয়টা, এখন যারা বিজ্ঞানে পড়ছেন মানবিকে পড়ছেন আপনাদের জন্য বিষয়টা সেম নতুন মনে হইতে পারে, অথবা আপনার বেসিকটা দুর্বল থাকতে পারে। এজন্য আমরা চেষ্টা করব মনোযোগ দিয়ে ক্লাসটা করা। মনোযোগ দিয়ে ক্লাস করলে আপনার এখানে পরীক্ষা আপনি জাবেদা থেকে কখনো আপনি আনসার ভুল করবেন না, আপনি অবশ্যই জাবেদা থেকে উত্তর করে আসতে পারবেন। আচ্ছা, প্রথমে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা বলেন তো, জাবেদা সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেয়? বলেন। আপনারা চ্যাট বক্সে একটু লিখেন। আচ্ছা, আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনলে আপনারা রেসপন্স করবেন এবং বলবেন জাবেদা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। জাবেদা নিয়ে আমার মনে হয় না কারো সমস্যা আছে, কারণ জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একদম ফাউন্ডেশন এবং সবচেয়ে সহজ একটা টপিক, যেখান থেকে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারা অবশ্যই এখান থেকে পারার কথা। এখানে কারো সমস্যা থাকার কথা না। এরপর কেউ কেউ আছেন অনেকদিন পড়েন নাই, ভুলে গেছেন, আবার কেউ আছেন একদমই নতুন। বলেন এখন আপনারা কোন লেভেলে আছেন? জি স্যার, মোটামুটি কিছু পারি। আচ্ছা, বাকিরা কি আসলে ক্লাসে আছেন? আপনারা যারা যারা কথার উত্তর দিবেন না আপনাদের সবাইকে রিমুভ করা হবে। কেউ লিখছেন ইনিশিয়াল স্টেজ প্র্যাকটিসের অভাবে কিছু ভুলে গেছি। আগে তো আপনাদের সমস্যাগুলো জানতে হবে, আপনারা কোন লেভেলে আছেন। অল্প পারি, কিছু পারি স্যার, ভুলে গেছি, মোটামুটি পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, আশা করি সবাই পাবেন। জাবেদা থেকে কেউ নাম্বার মিস করবেন না এবং করাও যাবে না। জাবেদা থেকে কমপক্ষে 5 থেকে 10 নাম্বার আসবে। যদি আগের সিলেবাসটা থাকে তাহলে জাবেদা থেকে আপনারা 8 থেকে 10 নাম্বার পাবেন। যদি সিলেবাস পরিবর্তনও হয় তারপরও জাবেদা কিন্তু থাকবে। পরীক্ষায় জাবেদা থেকে কমপক্ষে 5 থেকে 10টা এমসিকিউ আপনারা পাবেন, সর্বনিম্ন 5টা তো পাওয়ার সম্ভাবনা আছেই। তাহলে প্রথম কথা হচ্ছে, আপনারা প্রথমত বলেন জাবেদা সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেয়? জাবেদা সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেয় তার নামটা বলেন।
সুলতানা পারভিন লিখেছেন জাবেদা সম্পর্কে প্রথম ধারণা দেন লুকা প্যাসিওলি। একজন লিখছে শেষের দিকে জার্নালগুলো একটু দেখবেন। শেষের দিকে জার্নালগুলো আপনারা এখন কেন দেখবো বলেন? আপনাদের জাবেদার ক্লাস কয়টা? তিনটা। তিনটার মধ্যে কি লেখা ছিল? তিনটার মধ্যে লেখা ছিল প্রথমত ফাউন্ডেশন ক্লাস হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, এরপর আমরা প্র্যাকটিসে যাব। তা আপনাকে কি প্রথম থেকে প্র্যাকটিস করাবো বলেন? এজন্য আপনাদের বদ অভ্যাসের কারণে আপনাদেরকে শীটটা আগে দেওয়া হয় না। এজন্য আপনাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেকদিন যখন ক্লাস হবে ক্লাসের পরে শীট দেওয়ার জন্য। আগে শীটটা দিলে কি হয়, আপনারা প্রথম থেকে মানে উল্টা শুরু করেন, আপনারা পিছন থেকে শুরু করেন, কিন্তু আপনারা যখন সেখানে যাব সেখানে অবশ্যই আপনারা আলোচনা পাবেন। যেহেতু আমি ক্লাসের শীট দিচ্ছি, এটা তো সেখানে আমি আলোচনা করব। এরকম হলে আপনারা শীট পাবেন না, বুঝছেন কিনা? কারণ যখন যা আলোচনা করব এটার মধ্যে ফোকাস রাখবেন, ঠিক আছে? কারণ ওখানে তো সমস্যা আছে, সমস্যা তো থাকবে, সমস্যা আছে বলেই তো আমি আছি। আপনাদের যেহেতু সমস্যা আছে, সমস্যা ওখানে কারো সমস্যা হবে, কারো সমস্যা হবে না। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন লুকা প্যাসিওলি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের একজনের উত্তর সঠিক হয় নাই। সবাই উত্তর দিচ্ছেন কি জাবেদা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন, আপনারা সবাই উত্তর দিলেন লুকা প্যাসিওলি, কিন্তু আপনাদের একজনের উত্তরও সঠিক হয় নাই। সবাই চেষ্টা করছেন কিন্তু সবার উত্তর ভুল হয়েছে। এই যে আপনারা আপনাদের মনের মধ্যে একটা মনোভাব থাকে আমি পারি, আমরা পারি, এটা সহজ টপিক, এটা পড়ার কি আছে, এটা কি পড়া লাগে কি নিয়ে, এগুলো আমরা 19-এ পড়ে আসছি। এই মনোভাবের কারণে পরীক্ষা আপনারা এভাবেই ভুল করবেন। আপনার কাছে মনে হয় আপনি পারেন, কিন্তু পরীক্ষায় কনফিডেন্সের সাথে আপনারা ভুল উত্তর দিয়ে আসবেন, বুঝছেন কিনা? এজন্য আমার চেষ্টা থাকে কি, আমি চেষ্টা করি আপনাদেরকে যখন যেটা দরকার আমি সে এমন ভাবে আপনাদেরকে শিখাইতে চাই যেন আপনারা সামনে যেন বিপদে না পড়েন। কিন্তু আপনারা প্রথমে বিপদে পড়তে চান, পরে সহজটা শিখতে চান, কিন্তু আমাদের শিক্ষার জিনিস প্রসেসটা হচ্ছে ভুল, এজন্য আমরা পারি না। কনফিডেন্সের সাথে পরীক্ষা ভুল উত্তর দিয়ে আসি। আপনাদের দুইটা কারণ, একটা হচ্ছে আপনি আপনার মনোভাব হচ্ছে আমি পারি, আমি পারি, এটা একটা মনোভাব। আর দ্বিতীয়ত হচ্ছে শিখার প্রসেসটা, মানে আপনি কোন জিনিসটা আপনার আগে শেখা উচিত, কোন জিনিসটা পরে শেখা উচিত, কোনটা শিখলে আপনি কোনটা পারবেন, এই জিনিসটা আপনি ধরতে না পারার কারণে এবার যদি আপনি শিখতে না পারেন, আপনি সবসময় এরকম কনফিডেন্সের সাথে পরীক্ষায় ভুল উত্তর করে আসবেন, আপনি পারবেন না। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? এই যে সিম্পল একটা প্রশ্ন করছে কিন্তু আপনারা কেউ উত্তর দিতে পারেন নাই। তাহলে এটা সবাই নোট করেন, সবাই নোট করেন। এখানে লিখেন বেনেডেটো। আচ্ছা, আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিই। একজন ভদ্রলোকের নাম লিখেন, দেখা যাচ্ছে কিনা বলেন? আমি লিখতেছি যে বেনেডেটো কটরাগলি। বেনেডিটো কটরাগলি, দেখতে পাচ্ছেন? একটা নাম দেখতে পাচ্ছেন? আমি একটা নাম লিখছি, দেখেন আপনাদের শীটের মধ্যেই, বেনেডিটো কটরাগলি। এই ব্যক্তি, এই ব্যক্তি সর্বপ্রথম মজুদ পণ্য এবং জাবেদা সম্পর্কে ধারণা প্রদান করেন। এটা আপনারা খাতায় নোট করে নেন, সবাই খাতায় নোট করেন। বেনেডেটো কটরাগলি, বেনেডেটো কটরাগলি কত সালে? 1416 থেকে। এই ব্যক্তির জন্ম কবে? এই ব্যক্তির জন্ম হচ্ছে তার যদি আমরা জীবনী থেকে আসার সম্ভাবনা নাই, তবে এটা গুরুত্বপূর্ণ, জাবেদা সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন, অথবা মজুদ পণ্য সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা প্রদান করেন, কে দেন? বেনেডেটো কটরাগলি। তার যদি জীবনী আসে সেটা আপনারা নোট করতে পারেন। সে জন্মগ্রহণ করে 1416 সালে, মৃত্যুবরণ করে 1469 সালে। এখন প্রশ্ন আসতে পারে বেনেডেটো কটরাগলি কে ছিলেন? পরীক্ষা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বেনেডেটো কটরাগলি কে ছিলেন, তার পরিচয়গুলো আমরা জেনে নিই। তার পরিচয়গুলো সবাই নোট করতে পারেন।
তিনি পরীক্ষায় দেখবেন অপশন কোনটা আছে, তাহলে পরীক্ষায় এরকম অপশন থাকতে পারে তিনি সর্বপ্রথম মজুদ পণ্যের ধারণা দেন, তিনি সর্বপ্রথম জাবেদা সম্পর্কে ধারণা দেন। তাহলে জাবেদা এবং মজুদ পণ্য সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? বেনেডেটো কট্রাগলি। এরপর তার পেশা কি ছিল? তিনি ছিলেন একজন ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং কূটনীতিক। আমরা যারা লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞান জনক হিসেবে জানি, লুকা প্যাসিওলির দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি তিনি যখন ব্যাখ্যা করেন, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করার আগেই কিন্তু সর্বপ্রথম বেনেডেটো কট্রাগলি মজুদ পণ্য এবং জাবেদা সম্পর্কে, জার্নাল সম্পর্কে তিনি ধারণা দিয়ে থাকেন। বুঝছেন কিনা বলেন? তার মানে যখন লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা আপনাদের কাছে আসে না, আপনারা জানতেন না, অর্থাৎ দুতরফা দাখিলা মানে কি এটা যখন কেউ জানতো না, সর্বপ্রথম লুকা প্যাসিওলি দিল। তার আগেই এই ভদ্রলোক বেনেডেটো কট্রাগলি তিনি ধারণা দিয়েছিলেন মজুদ পণ্য সম্পর্কে, জাবেদা সম্পর্কে। বলেন এটা নিয়ে আর কারো কনফিউশন হবে কিনা? সবাই বুঝতে পারছেন? বলেন পরীক্ষা যদি আসে ভুল করবেন কিনা? আর ওকে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি আপনাদের মতো শিখতে চান, আমি বেঁচে যাই, আমার কষ্ট কম হবে, আমার চিন্তা ভাবনা করতে হবে না, অ্যানালাইসিস করতে হবে না, গবেষণা করতে হবে না, অত গবেষণা আমার দরকার নেই। আপনারা যদি আপনাদের মতো শিখতে চান, আপনাদেরকে জাস্ট কোন রকম আমি খুব করে শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারা ঠকবেন। কিন্তু আমি যদি আমার মতো করে দিতে চাই, আপনারা অনেক কিছুই পরীক্ষায় যা দিব পরীক্ষা এখান থেকে কভার করবে। ধরুন আপনার আপনার দরকার কি? আপনার দরকার পরীক্ষায় কমন পাওয়া। এখন পরীক্ষা কমন পাওয়ার জন্য যখন যা দরকার তখন সেটা সেই সময় পাবেন। কিন্তু আপনি ধরেন আপনি যদি চিন্তা করেন আমি এটা দেন, ওইটা দেন, এটা দেন, ঠিক আছে, যদি আপনার জগা খিচুড়ি করেন, আপনার জগা খিচুড়ি, আপনার ব্রেন হবে এলোমেলো। কিন্তু আপনারা যদি চান সুন্দরভাবে আপনাদেরকে সবাইকে গুছাই দেই, গুছানো কিছু পাইতে হইলে, গুছানো প্রিপারেশন নিতে হইলে যখন যেটা দরকার আমি তখন সেটাই দিব, এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে? ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আশা করি জাবেদা সম্পর্কে এটা যদি আসে পরীক্ষায়, আমরা আর কখনো কনফিউশনে পড়বো না, কনফিউশনের কোনো সুযোগও নাই। এখন আমরা আসি, ধারণা আমরা পাইলাম জাবেদা সম্পর্কে কে ধারণা দিল। এরপর আমরা দেখব জাবেদা আসলে কি। জাবেদা কি? এখান থেকে জাবেদার সংজ্ঞা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন আসতে পারে জাবেদা যে শব্দটা আছে, যার, কোন শব্দ থেকে উৎপত্তি? জাবেদার উৎপত্তি হচ্ছে যার শব্দ থেকে। কোন শব্দ থেকে? যার শব্দ থেকে। দেখেন, তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে যার শব্দটি কোন ভাষা থেকে আগত, অথবা যার শব্দের অর্থ কি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে যার শব্দটি কোন ভাষা থেকে আসছে? যার শব্দটি আসে ফরাসি ভাষা থেকে। মনে রাখবেন ফরাসি, ফার্সি না কিন্তু। পরীক্ষা কিন্তু এখানে আপনারা পেজটা খাবেন, কনফিডেন্স সাথে ভুল উত্তর করবেন। কিভাবে ভুল উত্তর করবেন? কারণ আপনি জানেন যার শব্দটা আসছে ফরাসি ভাষা থেকে। এখন পরীক্ষা অপশনে দেওয়া থাকবে ফার্সি, আপনি চোখ বন্ধ করে শুরুতে ফার্সি দাগায় করবেন। এখানে যারা আছেন এরা অনেকেই এই কাজটাই করবেন। দেখা গেল আপনি আগে ফার্সি দাগাইছেন, শেষে 4 নাম্বার অপশনে গিয়ে দেখছেন ফরাসি, তখন নিজের মাথা নিজে কলম কামড়াবেন বসে বসে, আফসোস করুন, কিন্তু ততক্ষণে আপনি নিজের বাসটা নিজে খাইছেন। এই কাজটা আপনি কমপ্লিট করবে, এটা আর এখানে কি করবে? এখানে ভুল করে ফেলছেন, পরীক্ষা ভুল করলে আপনার আর সংশোধনের কোনো সুযোগ নেই। এজন্য প্রিপারেশনটা, এই ভুলগুলো যেন না হয়, এগুলো আমি আপনাদেরকে ক্লাসে কনফিউশন দূর করে দেব, কোথায় কিভাবে আপনারা প্রবলেমে পড়তে পারেন, এগুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে কেয়ারফুলি কি করতে হবে? শুনতে হবে। তাহলে মনে রাখবেন ফরাসি ভাষা থেকে, ফার্সি না কিন্তু। পরীক্ষায় প্রথম অপশন থাকতে পারে ফার্সি। এরপর আবার অনেক সময় দেখবেন পরীক্ষায় ফরাসি দিল না, আপনাকে 1 নাম্বার অপশন বা 2 নাম্বার অপশনে ফার্সি দিবে,
শেষে গিয়ে বলবে কোনোটি নয়। এখন আপনি তো বেশি বুঝেন, যারা বেশি বুঝে তারা চিন্তা করবে পরীক্ষা যে প্রশ্ন করছে সে ভুল করছে এখানে ফরাসি হবে, কিন্তু সে হয়তো আকারটা দিয়ে ফেলছে ফার্সি, আকারটা আগে চলে আসছে, এরকম মনে করা ফার্সিটা আগে চলে আসবে, কিন্তু সঠিক উত্তর হবে তখন কি কোনোটি নয়। কারণ আপনি কনসেপ্ট এখানে ক্লিয়ার করেন, যারাটা হচ্ছে কোথা থেকে, ফরাসি থেকে, ফার্সি নয়, নট ফার্সি। বলেন আর পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যেভাবে আসুক, আপনাদের ভুল করার আর কোনো সুযোগ আছে কিনা? এরপরে যদি ভুল করেন, আপনি আসলে শিক্ষকতা পেশায় আসার যোগ্যতা আপনার এখনো হয় নাই। আপনাকে এরপরে যদি আপনি ভুল করেন, কারণ আপনার থেকে অনেক মেধাবী মেধাবী এখানে কি থাকবে, প্রতিযোগী থাকবে, এদের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে। আপনাকে ওদের সাথে কম্পিটিশন করতে হলে এদের লেভেলে আসতে হবে। এদের লেভেলে আসতে হলে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্রেন তীক্ষ্ণ রাখতে হবে। যখন যেটা যেভাবে বলবে সেভাবে বুঝতে হবে। আপনি বেশি বুঝতে পারবেন না, কম বুঝতে পারবেন না, যা বুঝাবো সেটাই বুঝেন। এরপর যদি না বুঝেন প্রশ্ন করবেন যে আমি বুঝি নাই, তারপর আমি আপনাকে বুঝাই দিব। এরপর আসেন, যার শব্দের অর্থ হচ্ছে কি প্রতিদিন। তো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কি করি, প্রত্যেকদিন আমাদের প্রচুর লেনদেন সংগঠিত হয়। এখন আসেন পয়েন্টে, এই লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়, হিসেবের প্রাথমিক বই বলা হয়, সহকারী বই বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ধরেন এই যে এখান থেকে প্রথম যে হলুদ কালি করা এই অংশ থেকে একটা পরীক্ষা আসতে পারে, অথবা এই যে এখানে দ্বিতীয় একটা লাইন হলুদ কালি করা মার্কিং করা, এখান থেকে পরীক্ষা কি আসতে পারে। দেখেন পরীক্ষা প্রশ্ন আসবে কিভাবে, লেনদেনগুলোকে কোন নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, অথবা ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় কোন নিয়ম অনুসারে, অথবা সরাসরি সংজ্ঞাও আসতে পারে জাবেদা কি, অথবা বলতে পারে লেনদেনগুলোকে কোন নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট করা হয়, অথবা আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি কোন নিয়ম অনুসারে, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে। কোন নিয়ম মনে রাখবেন, দুতরফা দাখিলা পদ্ধতি, এটাতে কোনো ভুল করা যাবে না। এরপর আসেন দ্বিতীয়ত, পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে লেনদেনগুলো সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় কোন বইতে, সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় জাবেদা বইতে। কোন বইতে, জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে পরীক্ষা এখান থেকে এভাবেও প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম লেনদেনগুলোকে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, এভাবে অপশন থাকবে। তাহলে আপনারা সবাই জানেন, এখনো দেখছেন, সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করে সে বইয়ের নাম কি, জাবেদা। সে বইয়ের নাম কি, জাবেদা। এখন দেখেন পরীক্ষা জাবেদা না দিয়ে অপশনে অন্য কিছু থাকতে পারে, হিসাবের প্রাথমিক বই থাকতে পারে, সহকারী বই থাকতে পারে। এখন এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে, মানে আসার সম্ভাবনা খুব বেশি। কিরকম, বলতে পারে জাবেদার অপর নাম কি। তাহলে জাবেদার অপর নাম কি বলেন তো, জাবেদার অপর নাম হচ্ছে হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহকারী বই। এরপর আপনারা আরো কিছু চাইলে লিখতে পারেন, যাদের খাতা কলম আছে তারা লিখে নেন জাবেদার অন্য কি নাম আছে। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, প্রাথমিক হিসাব বই বলা হয়। আবার কোথাও আপনাকে দেখবেন বলতে আদি হিসাব বই বলা হয়, মৌলিক হিসাব বই বলা হয়, অথবা হিসাবের মৌলিক বই বলা হয়। এগুলো সবাই নোট করে নিতে পারেন। এরপর দৈনন্দিন হিসাবের বই বলা হয়, লেনদেনের সময়ানুক্রমিক একটা রেকর্ড বা নথি বলা হয়। এরপর মূল এন্ট্রি বই বলা হয়, জাবেদাকে মূল এন্ট্রি বই বলা হয়। আবার জাবেদাকে প্রাথমিক দাখিলার বইও বলা হয়। অনেক সময় পরীক্ষা প্রশ্ন এভাবে আসতে পারে, হিসাবের প্রাথমিক বই কোনটি, জাবেদা। প্রাথমিক দাখিলার বই কোনটি, এটাও উত্তর হবে জাবেদা। দৈনন্দিন হিসাবের বই কোনটি, জাবেদা। যদি বলা হয় মৌলিক হিসাব বই কোনটি, জাবেদা। যদি বলা হয় প্রাথমিক হিসাব বই কোনটি, অথবা আদি হিসাব বই কোনটি, অথবা হিসাব বিজ্ঞানের মূল এন্ট্রি বইয়ের নাম কি, উত্তর হবে জাবেদা। এই যে দেখেন একটা প্রশ্ন আপনার মিনিমাম 15 থেকে 16টা প্রসেস সিস্টেম বলে দিছি, এর বাহিরে আসার কোনো সুযোগ নাই, কারণ এগুলোর বাহিরে জাবেদার আর কোনো নাম নাই। সবাই বুঝছেন কিনা বলেন, পরীক্ষা আসলে পারবেন নাকি পারবেন না, সবাই কি বুঝতে পারছেন পরীক্ষা আসলে পারবেন নাকি পারবেন না? ক্লিয়ার, ওকে। এরপর আমরা যাই, এখানে দুইটা কোটেশন দেওয়া আছে, কোটেশন গুলো জাস্ট আপনারা পড়ে নেবেন, কিন্তু এগুলো বেশি গুরুত্বপূর্ণ না।
এরপর আমরা দেখি জাবেদার শ্রেণী বিভাগ, এখান থেকে 1 নাম্বার আপনারা অবশ্যই পাবেন। জাবেদার শ্রেণী বিভাগ থেকে 1 নাম্বার পাবেন ইনশাল্লাহ। এখন দেখেন জাবেদার এখান থেকে 1 নাম্বার পাবেন। কিভাবে পাবেন? পরীক্ষা জাবেদার শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন হবে। এখন দেখেন জাবেদার শ্রেণী বিভাগ আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে কি জাবেদা, প্রকৃত জাবেদা। তাহলে প্রথমত মাথায় এটা যা আপনারা এই ছবিটা মাথার মধ্যে স্ক্রিনশট নেন। আপনি যখন কোন নাটক দেখেন, রিলস দেখেন, আপনারা দেখেন রিলস এর মধ্যে কি লেখা থাকে, কোন রিলস এর ক্যাপশন কি, সাবটাইটেল কি থাকে, এটাও আপনাদের মনে থাকে কেন? আপনারা ওটা মনোযোগ দিয়ে দেখেন। রিলস, ফেসবুকের রিলস আপনারা যত মনোযোগ দিয়ে দেখেন, আপনারা ঠিক তত মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, ক্লাসগুলো করবেন এবং ক্লাসের স্লাইড গুলো দেখবেন। আপনি যখন এমন ভাবে আপনাকে এটা স্ক্রিনশট নিতে হবে, আমরা ফোনে স্ক্রিনশট নিলে কি হয়, পরবর্তীতে আমরা এটা খুঁজে পাই। আপনি চোখ দিয়ে এমন ভাবে ব্রেনে স্ক্রিনশট নেবেন যেন আপনি যেখানে যান, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনি চোখ বন্ধ করলে এই স্ক্রিনশটটা দেখেন। আপনি চোখ বন্ধ করলে যেন আপনার চোখের সামনে ভেসে ওঠে, আমি একটা ক্লাস করছি, সেখানে উপরে একটা জাবেদা শ্রেণী বিভাগ করছি, সেখানে ছিল জাবেদা, জাবেদার পাশে এক পাশে ছিল বিশেষ জাবেদা, আরেক পাশে ছিল প্রকৃত জাবেদা। আবার বিশেষ জাবেদার কয়েকটা ধরন ছিল, এদের কিছু রূপ ছিল। এই বংশের মধ্যে বিশেষ জাবেদার একটা বংশ ছিল, প্রকৃত জাবেদার একটা বংশ ছিল। এই বংশে কারা কারা ছিল, এদের বংশ পরিচয়টা একটু জেনে নেন। বিশেষ জাবেদার মধ্যে কারা কারা ছিল? ক্রয় জাবেদা ছিল, বিক্রয় জাবেদা ছিল, ক্রয় ফেরত জাবেদা ছিল, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদার বংশে কারা কারা ছিল? প্রকৃত জাবেদার বংশে ছিল 4টা মানুষ। একটা হচ্ছে সংশোধনী জাবেদা, একজন ছিল সমন্বয় জাবেদা, একজন ছিল সমাপনী জাবেদা, একজন ছিল প্রারম্ভিক জাবেদা। তাহলে বিশেষ জাবেদার বংশে কারা কারা ছিল? 1 2 3 4 5 6 জন। আর প্রকৃত জাবেদার বংশে ছিল 4 জন। তাহলে বিশেষ জাবেদার উত্তরসূরি কতজন? 6 জন। আর প্রকৃত জাবেদার পূর্বসূরি, উত্তরসূরি, প্রকৃত জাবেদার উত্তরসূরি 4 জন। তাহলে বিশেষ জাবেদায় কি কি অন্তর্ভুক্ত হয়? পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে। বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় নিচের কোনটি? প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয় নিচের কোনটি? মনে থাকবে কিনা বলেন? এখন দেখেন পরীক্ষা যদি বলা হয় বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় কোনটি, বিশেষ জাবেদা কি কি হয়? ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। দেখেন আপনার এখানে মুখস্থ করার কিছু নেই, আপনি শুধু বুঝেন। আচ্ছা, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমরা কি করি? ক্রয় বিক্রয় করি। হিসাব বিজ্ঞানে ক্রয় বিক্রয়ের বাহিরে কিছু আছে বলেন? দুইটা জিনিসই ঘটে। হিসাব মানে কি? হিসাব, ক্রয় বিক্রয়ের কারণে তো আমরা হিসাবটা করি। দুনিয়াতে যদি কোনো ক্রয় বিক্রয় না থাকে, আমাদের হিসাবের কোনো দরকার নেই। দুনিয়াতে আছে শুধু ক্রয় আর বিক্রয়, ক্রয় বিক্রয়ের কারণে আমরা হিসাবটা করি। তাহলে আমরা যখন হিসাব করব, বিশেষ জাবেদা করব, তখন আমাদের কি দরকার হয়? ক্রয় আর বিক্রয়। এখন দেখেন আপনি ক্রয় বিক্রয় করতে গেলে আপনার এখানে ফেরত আসবে। আপনি একটা পণ্য কিনছেন, কেনার পরে দেখালে এটা আপনার পছন্দ হয় না, আপনি এটা ফেরত দিয়ে দেন। আবার যে বিক্রি করছে তার কাছে এটা ফেরত গেছে। তাহলে ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক যুক্ত কি? ফেরত। তাহলে বিশেষ জাবেদায় ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, 4টা জিনিস আপনাদের শিখা হয়ে গেছে। এর এরপর দেখেন নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আপনি নগদে যা পান, নগদে যা প্রদান করেন। বলেন এটা কি আপনার পরে ঘন্টার পর ঘন্টা মুখস্থ করার দরকার আছে? আপনি এখন দেখেন সবাই চোখ বন্ধ করে 10 সেকেন্ড একটু কল্পনা করেন এই ছবিটা আপনার সামনে ভাসে কিনা। আপনি দেখেন এখান থেকে 1 নাম্বার আসবে। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন, উপরে হেডলাইন ছিল জাবেদা, জাবেদা ছিল ধরেন এদের দাদা, জাবেদা ছিল কে? ধরেন আপনার দাদা। আপনার দাদার 2টা সন্তান ছিল, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন আপনার তার 2টা সন্তানের মধ্যে একজনের ছিল আরো 6টা সন্তান, আর একজন 4টা সন্তান। বিশেষ জাবেদায় কি ছিল? ক্রয় জাবেদা, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর প্রকৃত জাবেদা কি ছিল? সংশোধনী, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক। এই জাবেদাগুলো করতে গিয়ে আমাদের যে ভুলগুলো হয়, এগুলোকে আমরা কি করি? সংশোধন করি, সমন্বয় করি, এরপর সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। এই 4টা জিনিস। বলেন কে কে চোখ বন্ধ করে এই জাবেদার চিত্রটা দেখেন? যদি এটা, এই চিত্রটা দেখেন, এটা যদি আপনার চোখের সামনে ভাসে, আপনি ধরে নেবেন আপনি 1 নাম্বার পাওয়ার সম্ভাবনা 99%। এখান থেকে একটা প্রশ্ন আশা করি আসবে।
সার্কুলার নিয়ে একটু বলবেন। আপনি ক্লাসের মধ্যে সার্কুলার দিয়ে কি করবেন বলেন? সার্কুলার কি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু কিনা? সার্কুলার নিয়ে আলোচনা করতে গেলে তো এটা 10 মিনিট 20 মিনিট আপনার ক্লাসের সময় নষ্ট হবে। এখানে আমি ক্লাসের মধ্যে ধরেন ইচ্ছে করলে আপনাদের ক্লাসগুলো 3 ঘন্টাও নিতে পারি। এই যে 1 ঘন্টার ক্লাস আপনার 3 ঘন্টা আলোচনা বিভিন্ন গল্প সল্প করতে করতে 3 ঘন্টা শেষ। কিন্তু আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে যে জিনিসটা দিতে চাই, আমি ক্লাস নিব 40 থেকে 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। এর মধ্যে 1 ঘন্টার মধ্যে আমি আপনাকে 3 ঘন্টার পড়া পড়াইতে চাই। মনোযোগটা আপনাকে ওইভাবে দিতে হবে। সার্কুলার জিনিসটা আপনার জন্য পুরো ইম্পর্টেন্ট না। সার্কুলার আসবে, আজও কালক আসবে। তবে এনটিএফসি চেয়ারম্যান বলছে 20 তারিখের মধ্যে তারা দিবে। 12 তারিখে যেহেতু শূন্য পদের তালিকা তারা পাবে, 20 তারিখের মধ্যে সার্কুলার দিতে পারে। কিন্তু এটা নিয়ে যারা চিন্তা করেন, এটা হচ্ছে আপনাদের বাজে চিন্তা, বদ অভ্যাস। এই বদ অভ্যাস গুলো চেঞ্জ করতে হবে। আপনারা এসব বিষয় নিয়ে সার্কুলার কবে আসবে, শূন্য পদ কবে আসবে, কত কোন পদে কত শূন্য পদ আছে, এসব নিয়ে মাথা ঘামাইলে আমি, যারা এসব নিয়ে মাথা ঘামায়, আমি আমার এখান থেকে কোর্স থেকে বেরোয় যাইতে বলি। বুঝছেন কিনা? এখানে আপনারা ক্লাসের বাইরে অন্য আলোচনা করার চেষ্টা না করলে আপনাদের জন্য ভালো হবে। কারণ এখানে আপনাদেরও মনোযোগ নষ্ট হবে, আমারও মনোযোগ নষ্ট হবে। আপনার দরকার, আপনি নিজের সার্কুলার যখন আসুক আপনি নিজেকে প্রস্তুত করেন। আপনি সার্কুলার নিয়ে চিন্তা করতে করতে আপনার পাশের 2 বন্ধু দেখবেন চাকরির পরীক্ষার প্রস্তুতি শেষ, আপনার আগে চাকরি হবে। আপনি ততক্ষণে সার্কুলার নিয়ে গবেষণা করবেন। এখন দেখেন, তাহলে পরীক্ষা অনেক সময় এভাবে আসতে পারে। বিশেষ জাবেদা কি? বিশেষ জাবেদা কি? যেই লেনদেনগুলো প্রতিষ্ঠানে আমাদের প্রতিদিন নিয়মিত ঘটে, প্রতিদিন কি হয়, নিয়মিত ঘটে, সেগুলোকে আমরা প্রাথমিকভাবে যে জাবেদায় লিপিবদ্ধ করি, এটা হচ্ছে বিশেষ জাবেদা। মনে থাকবে কিনা? এরপর দেখেন, প্রকৃত জাবেদা কি? যদি পরীক্ষা আসে মনে রাখবেন, প্রকৃত জাবেদা কোনটাকে বলবো? আমাদের এমন কিছু লেনদেন থাকে যেগুলো আমরা বিশেষ জাবেদা ব্যবহার করতে হয় না। বিশেষ জাবেদা আমাদের এগুলো তৈরি করতে হয় না, বিশেষ জাবেদা তৈরি করতে হয় না। এই লেনদেনগুলো আমরা যে জাবেদায় লিখি, এগুলোকে বলা হয় সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার আরেকটা নাম হচ্ছে সাধারণ জাবেদা। এটা আপনারা মনে রাখবেন। এখন পরীক্ষায় এর বাহিরেও প্রশ্ন আসতে পারে। ধরেন আমাদের বাংলাদেশের বাইরে যদি, ইন্টারন্যাশনালি যদি আমরা চিন্তা করি জাবেদা থেকে, এই যে এই চকটা থেকে যদি আমরা ইন্টারন্যাশনালি চিন্তা করি, যদি আপনাদেরকে যদি অ্যাডভান্স লেভেলের কোনো প্রশ্ন করে, এতক্ষণ আমরা যা চিন্তা করছি এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রশ্নের মানের আলোকে যদি আপনাকে চিন্তা করে প্রশ্নটা একটু কঠিন করবে, তাহলে কি করতে পারে? অ্যাডভান্স লেভেলে আপনাকে প্রশ্ন করতে পারে আমেরিকান হিসেব বিজ্ঞানে কোন কোন জাবেদা ব্যবহার করা হয়, অথবা আমেরিকান হিসেব বিজ্ঞানে ব্যবহৃত জাবেদা কোনটি, বিশেষ জাবেদা আমেরিকান হিসেব বিজ্ঞানে কি ব্যবহার করে, বিশেষ জাবেদায় ব্রিটিশ হিসেব বিজ্ঞানে কি ব্যবহার করে। এরপর আপনাকে বলতে পারে বিশেষ জাবেদায় ভারতীয় হিসেব বিজ্ঞানে কি ব্যবহার করে। এটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আলোচনা। কিন্তু আপনার এটা কি, সহজ প্রশ্ন যদি করে এতক্ষণ যা বলছে এটার মধ্যে শেষ শ্রেণী বিভাগ। যদি আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করে আপনাকে জানতে হবে আমেরিকানরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ জাবেদায় ব্যবহার করে কি কি। এই যে দেখেন, আমরা এখানে বিশেষ জাবেদা কি কি করি, বিক্রয় জাবেদা। এই বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, এই দুইটা জিনিস আমেরিকানরা ব্যবহার করে। আমেরিকানরা কি করে? ব্যবহার করে। এবং ব্রিটিশ যারা আছে, ব্রিটিশরাও ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ব্যবহার করে। তাহলে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হইলে আপনার এখানে আর কনফিউশনের কোনো সুযোগ না। আপনি মনে রাখেন, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা বাংলাদেশ হোক, বাংলাদেশের বাহিরে, আমেরিকা হোক, ব্রিটিশ হোক, সবাই বিশেষ জাবেদা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ব্যবহার করে। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রদান, এই দুইটা আমরাও ব্যবহার করি, আমেরিকানরাও ব্যবহার করে, আমেরিকানরাও ব্যবহার করে। মনে থাকবে কিনা বলেন? এরপর ব্রিটিশরা ব্যবহার করে যেটা, ব্রিটিশরা এই দুইটার সাথে ব্যবহার করে আন্তঃফেরত জাবেদা বহি ফেরত জাবেদা, আন্তঃফেরত জাবেদা বহি ফেরত জাবেদা। এরপর তারা নগদান বই ব্যবহার করে বিশেষ জাবেদা হিসেবে। আর ভারতীয় হিসাব বিজ্ঞানের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে দেখা যাবে আপনাকে বিক্রয় বই, কি বই? বিক্রয়, যে ক্রয় বিক্রয়, এগুলো আমরা ব্যবহার করি, তারাও ব্যবহার করে। আন্তঃফেরত বহি ফেরত ব্রিটিশরা ব্যবহার করে, আর ভারতীয়রাও আন্তঃফেরত বহি ফেরত ব্যবহার করে বিশেষ জাবেদায়। মনে থাকবে কিনা বলেন? এরপর দেখেন পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি যে আপনাদেরকে আলোচনা করতেছি, এগুলার কিন্তু শর্ট নোট বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আপনাদের এখানে করা আছে। দেখেন,
এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা এই তথ্যগুলো পড়বেন। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ধরেন এই যে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদায় কি কি লিপিবদ্ধ হয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় নিচের কোনটি। তাহলে মনে রাখবেন ক্রয় জাবেদা আমরা কি লিপিবদ্ধ করব, আমরা যদি ধারে কোনো পণ্য কিনি, যে কোনো মালামাল ধারে কিনলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। ধারে কিনলে কোথায় লিপিবদ্ধ হবে, ক্রয় জাবেদায়। যেখানে ক্লিকটা ধরতেছে না, আমি নিচে দেখি। আমরা এই যে ক্রয় জাবেদা আমরা কি কি লিপিবদ্ধ করব, ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয়, প্রতিষ্ঠানে যা কিছু আমরা বাকিতে কিনবো এগুলো কোথায় লিপিবদ্ধ করব, ক্রয় জাবেদায়। আর বিক্রয় জাবেদা আমরা প্রতিষ্ঠানের যাবতীয় যা কিছু আমরা বাকিতে বিক্রি করব এগুলো সবকিছু আমরা লিপিবদ্ধ করব। ঠিক আছে। এরপর ক্রয় ফেরত জাবেদায় বাকিতে আমরা যে পণ্যগুলো কিনবো এগুলো ফেরত দেওয়া হলে তখন আমরা ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করব। বিক্রয় ফেরত জাবেদা কি লিপিবদ্ধ করব, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে সেটা আমরা লিপিবদ্ধ করব। এখন দেখেন এখান থেকে পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নগুলো কেমন হইতে পারে। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে এভাবে, ধরেন এখানে আমরা জানি বাকিতে যদি আমরা কোনো পণ্য ক্রয় করি এটাকে আমরা ক্রয় জাবেদায় লিখি। এখন পরীক্ষায় বলা হবে জনাব রায়হানের কারণে, কি বললাম, রায়হানের কারণে না, ধরেন পরীক্ষায় এবার প্রশ্ন দিবে জনাব রায়হান 10,000 টাকার পণ্য রহিমের কাছ থেকে ক্রয় করলেন, অথবা জনাব জাফরের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়, তার মানে এইটা বাকিতে পণ্য ক্রয়। এখন এখানে প্রশ্ন দিল এটি কোন জাবেদায় লিপিবদ্ধ হবে, এটি কোন জাবেদায় লিপিবদ্ধ হবে আপনারা বলেন তো। বলেন কোন জাবেদায় লিপিবদ্ধ হবে, এটা কি আপনারা বুঝতে পারবেন না? যেহেতু আপনারা বুঝতেছেন এটা একটা বাকিতে লেনদেন হয়েছে, তাহলে এটা হবে ক্রয় জাবেদায়। এখন অনুরূপ ভাবে এরকম করে আপনাকে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিতে পারে, এরকম একটা উদাহরণ দিবে, এক্সাম্পল দিয়ে আপনাকে ঘটনা দিয়ে তুলে ধরে বলবে, আপনাকে এখান থেকে উত্তর বের করতে হবে। যদি বলা হয় জনাব রায়হান 40,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করলেন, এটা তিনি কোন জাবেদায় লিপিবদ্ধ করবেন, কোন জাবেদায় লিপিবদ্ধ করবেন, বাকিতে যেহেতু বিক্রি করছে বিক্রয় জাবেদায়। অনুরূপ ভাবে এইগুলো আপনারা প্র্যাকটিসটা মনে রাখবেন, এখান থেকে এভাবে প্রশ্ন হবে। তাহলে যত ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে এটা আপনাদেরকে ধারণা দিলাম, আশা করি আপনারা পরীক্ষায় আসলে আনসার করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ক্রয় জাবেদার ক্ষেত্রে যদি পরীক্ষা আসে নিচের কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে না, ক্রয় জাবেদা আমরা কি কি জিনিস এন্ট্রি দিতে পারবো না। এখানে যেহেতু আমরা বাকিতে দিব, তাহলে এখানে মনে রাখবেন যদি কেউ নগদে পণ্য বিক্রি করে, ধারে বা বাকিতে পণ্য ক্রয় করে, অথবা ক্রয় সংক্রান্ত যত খরচ আছে এগুলো আমরা এখানে দিতে পারবো না, শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে এটা আমরা দিতে পারবো। অনুরূপ ভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, মনে রাখবেন। জাস্ট প্রত্যেকটা লাইন, যে লাইনগুলো আমি হাইলাইট করে দিলাম এগুলো মনে রাখলে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন যেভাবে আসুক আপনি আনসার করতে পারবেন। ঘটনা যত লম্বাই হোক মূল জিনিস কিন্তু একটাই, এটা এভাবে মনে রাখবেন। পারবেন না? পারবেন কিনা বলেন। পরীক্ষা অনেক সময় এভাবে প্রশ্ন হইতে পারে, ধরেন এই যে এগুলোর বাহিরে যদি অ্যাডভান্স লেভেলের কোনো প্রশ্ন আসে আপনাকে প্রশ্ন করতে পারে এরকম, প্রারম্ভিক জাবেদা নিচের কোনটি প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত, অথবা প্রারম্ভিক জাবেদা কোথায় অন্তর্ভুক্ত করা হয় অথবা লিপিবদ্ধ করা হয়। এটা আপনারা চাইলে নোট করতে পারেন। প্রকৃত জাবেদায় আমরা কি করব, কি কি লিপিবদ্ধ করব, প্রারম্ভিক জাবেদা এই চারটার বাইরে তো এখানে আছে কি কি, সংশোধনী জাবেদা অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা আমরা লিপিবদ্ধ করি, সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করি, সমাপনী জাবেদা লিপিবদ্ধ করি, প্রারম্ভিক জাবেদা লিপিবদ্ধ করি। এর বাইরে যদি প্রশ্ন করে তাহলে কি আসতে পারে, এর বাইরে যদি প্রশ্ন করে এখানে আসতে পারে আপনাদের এগুলোর বাইরে যদি আসে বিপরীত জাবেদা লিখতে পারে। আপনারা নোট করেন বিপরীত জাবেদা,
বিপরীত জাবেদাও প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপর লিখবেন স্থানান্তর জাবেদা, এগুলোর সাথে লিখবেন বিপরীত জাবেদা, স্থানান্তর জাবেদা, এগুলো প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। লিখছেন? তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, যদি আপনাদের নসিব ভালো থাকে এখান থেকে আপনারা কমপক্ষে 2 নাম্বার পাবেন, কমপক্ষে 2 নাম্বার পাবেন। যদি ভাগ্য ভালো হয় প্রশ্ন সহজ করে আরো বেশিও পাইতে পারেন। এরপর আমরা দেখি জাবেদা করতে গেলে আমরা একটা জিনিস, শুধু জাবেদা না, হিসাব বিজ্ঞান করতে গেলে আমরা একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে বাট্টা। আমরা কি পাই? বাট্টা সবাই পাই, কিন্তু বাট্টার ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশন থাকে। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনার কনফিউশন থাকবে না। বাট্টা আসলে কি? আমরা যখন কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় সেটা হচ্ছে বাট্টা। কোন একটা বস্তুর, কোন একটা প্রোডাক্টের নির্ধারিত মূল্য, ধরেন আপনি যে ফোনটা দিয়ে ক্লাস করতেছেন এই ফোনটার দাম হচ্ছে কত টাকা? 10,000 টাকা। কোম্পানির নির্ধারিত মূল্য হচ্ছে 10,000 টাকা। এখান থেকে যদি কম মূল্যে আপনি কিনতে পারেন, যতটুকু আপনি কম মূল্য পরিশোধ করবেন, 10,000 টাকা দোকানদার বলছে, এখন দেখেন 10,000 টাকা দোকানদার বলছে, এখন আপনি বলছেন আমি 8,000 টাকা হইলে কিনবো, তার মানে আপনি 2,000 টাকা কমে কিনতে পারতেছেন। অথবা আপনি 8,000 টাকা বলা পরে সে বলছে না 500 টাকা কম দিব, এর নিচে দেওয়া সম্ভব না। 9,500 টাকা আপনি কিনলেন, 9,500 টাকা দিয়ে আপনি কিনলেন, কম দিলেন আপনি কত টাকা? 10,000 টাকার মধ্যে আপনি 9,500 দিলেন, তার মানে আরো 500 টাকা আপনি কম দিলেন। এই 500 টাকা হচ্ছে বাট্টা। এই বাট্টাটা আমরা ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের থাকে, কেউ পায় কেউ দেয়। দোকানদাররা বাট্টা দেয় আর কাস্টমাররা বাট্টা পায়। বুঝছেন কিনা? এই বাট্টাগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কারবারি বাট্টা, আরেকটাকে বলা হয় নগদ বাট্টা। তাহলে বাট্টা কত প্রকার? বাট্টা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। এখন এই কারবারি বাট্টার মধ্যে আবার দুইটা বাট্টা আছে, একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা। নগদ বাট্টা যেটা, এটার মধ্যে বাট্টা দুই ভাগে ভাগ করা, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা। আপনি যখন দেখবেন বিক্রেতা পণ্য বিক্রি মূল্য নির্ধারণ করার পর সে তার সেলস বাড়ানোর জন্য পূর্ব নির্ধারিত যে মূল্য থাকে এখান থেকে কিছু কম মূল্যে যদি পণ্য বিক্রি করে, এটাকে বলা হবে কারবারি বাট্টা। এখন দেখেন, যে কারবারি বাট্টাটা, আপনি একজন ল্যাপটপ বিক্রেতা, আপনি ল্যাপটপ বিক্রি করেন, আপনি ল্যাপটপ বিক্রি করার জন্য আপনি একটা ল্যাপটপ বিক্রি করবেন, চিন্তা করছেন 1,00,000 টাকায়। এখান থেকে আপনি যদি চিন্তা করেন আমি বিক্রি বাড়ানোর জন্য দাম কমাই দিই, বিক্রি বাড়ানোর জন্য দাম কমাই দিই 1,00,000 টাকা জায়গা, আপনি চিন্তা করলেন আমি 70,000 টাকা ল্যাপটপ বিক্রি করব, 70,000 টাকায় বিক্রি করব। এই যে আপনি 30,000 টাকা কমাইলেন, এটা হচ্ছে কারবারি বাট্টা, এটা হচ্ছে কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টাটাকে বিক্রেতার জন্য, আপনি বিক্রেতা হিসেবে আপনার জন্য এটাকে বলা হয় বিক্রয় বাট্টা, যেহেতু আপনি পণ্য বিক্রি করেন। আর এই ল্যাপটপটা কিনবে কে? এই ল্যাপটপটা ধরুন আপনার কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি হচ্ছি ক্রেতা, আমার জন্য এটা ক্রয় বাট্টা। যে ক্রয় করে তার জন্য ক্রয় বাট্টা, যে বিক্রি করে তার জন্য বিক্রয় বাট্টা। সোজা হিসাব, এর বাহিরে আর কোনো কথা নাই। এর থেকে সোজা আর কোনো কনসেপ্ট আপনার দুনিয়াতে নাই। ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা, এগুলো বোঝার জন্য এর থেকে সহজ কোনো বুদ্ধি দুনিয়াতে নাই। ধরেন আপনি একটা ল্যাপটপ বিক্রি করেন, 1,00,000 টাকা আপনি বিক্রি করবেন, আমি হচ্ছে আপনার কাস্টমার। আপনি যে ল্যাপটপটা বিক্রি করবেন 1,00,000 টাকা থেকে, দাম ছিল 1,00,000, এখান থেকে 30,000 টাকা ছাড় দিলেন। এই 30,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা। এর মধ্যে এখানে দুইটা পক্ষ আছে, আপনি দোকানদার, আমি কাস্টমার। আপনি বিক্রি করছেন এর জন্য আপনারটা বিক্রয় বাট্টা, আমি কিনলাম এর জন্য আমারটা ক্রয় বাট্টা। বলেন জীবনে আর কখনো ক্রয় বাট্টা, কারবারি বাট্টা, বিক্রয় বাট্টা এগুলো নিয়ে কনফিউশনে পড়বেন কিনা? সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে বলেন বুঝছেন কিনা, জীবনে আর কখনো এগুলো নিয়ে আর কোনো কনফিউশনে পড়বেন? জাস্ট মনে রাখবেন, বিক্রেতা যে দামটা নির্ধারণ করে সেখান থেকে যতটুকু ছাড় দেয় এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টার মধ্যে বিক্রেতা যেহেতু পণ্য বিক্রি করে, তার জন্য বিক্রেতার জন্য হচ্ছে বিক্রয় বাট্টা। আর কাস্টমার কি করে? কিনে।
কাস্টমারের জন্য হচ্ছে এটা ক্রয় বার্তা, অর্থাৎ যে বিক্রি করে পণ্য তার জন্য বিক্রয় বার্তা, যে ক্রয় করে তার জন্য ক্রয় বার্তা। পারবো পারবো, ক্লিয়ার। আচ্ছা, সবাই পারবেন, সবাই, আপনাদের সবার কিন্তু মাথা ভালো আছে, ব্রেন শার্প আছে, আপনারা সহজে বুঝতে পারতেছেন। তবে এটা আপনাদের এই ধারাবাহিকতা আপনাদেরকে কি করতে হবে, পরীক্ষা পর্যন্ত ধরে রাখতে হবে। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে আপনি জাস্ট মনে রাখবেন যে আপনাকে আমি যা দিব এখান থেকে আপনি একটা গুছানো প্রিপারেশন পাবেন। জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে পরীক্ষা পর্যন্ত। যদি আপনি চিন্তা করেন যখন যেটা দিব এটা একবার গিলে ফেলবেন, এটা একদম গিলে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনি আশা করি পরীক্ষায় ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। এরপর আসেন, এবার আমরা আসি নগদ বার্তা। ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার যে বিষয়টা থাকে এটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য বিক্রেতাকে, বিক্রেতা যখন, এই যে একটু আগে যখন আপনি ল্যাপটপ বিক্রির কথা আমরা বলছি সেখান থেকে আসি। ধরুন আপনার সাথে আমার একটা ল্যাপটপের বেচা কিনার সম্পর্ক হচ্ছে কত টাকা বিক্রি করব, আপনি 70,000 টাকা আমার কাছে বিক্রি করবেন, আপনি বিক্রি করবেন কত টাকা, 70,000 টাকা। এখন আপনি চিন্তা করছেন এই 70,000 টাকা আমি যদি আপনাকে বলি এটা চাইলে আমি 2 দিন পরে দিতে পারি, কিন্তু আপনি, দোকানদাররা কি চায় যেন তাড়াতাড়ি সে বাকিতে না কিনে এটা আমাকে টাকাটা শুরুতে দিয়ে দিক, ক্যাশ দিয়ে দিক, 2 দিন পর 3 দিন পর দিবে। এরকম যদি না হয়, অর্থাৎ আপনি পেমেন্টটা কখন করেন, নগদে যদি আপনি টাকাটা পরিশোধ করে দেন, আপনি এখন দোকানদার আপনাকে অনেক সময় কি করতে পারে, আরো 5% বাট্টা দিতে পারে। অর্থাৎ আপনি 70,000 টাকা বলছেন, দেখা গেল সে আপনাকে বলতে পারে 65,000 টাকা দেন, আপনি এখন এটা নিয়ে যান। সে তাড়াতাড়ি যেন আপনি যেন বাকিতে না, বাকি পর্যন্ত না যান, আপনি যদি আপনার কাছে টাকা নেই, বিভিন্ন সমস্যা হইতে পারে, তখন সে আপনার কাছে দ্রুত বিক্রি করার জন্য, অর্থাৎ টাকাটা সে তাড়াতাড়ি কি করার জন্য, লেনদেনটাকে সমাপ্ত করার জন্য আরো যদি আপনাকে কিছু টাকা ছাড় দেয়, ক্যাশ আপনাকে যত টাকা ছাড় দিবে, এটা হচ্ছে নগদ বার্তা। আর এই বার্তাকে বিক্রেতার জন্য বলা হয় প্রদত্ত বার্তা। প্রদত্ত মানে কি, দিয়েছি, প্রাপ্ত মানে কি, পেয়েছি। তো দেয় কে, বেচা কিনার মধ্যে পণ্য দেয় কে, পণ্য দেয় বিক্রেতা, দোকানদার। পণ্য পায় কে, পণ্য পায় হচ্ছে ক্রেতা। তো ক্রেতার জন্য এটাকে বলা হয় প্রাপ্ত বার্তা, আর বিক্রেতার জন্য যে বার্তা এটাকে বলা হয় প্রদত্ত বার্তা। তাহলে প্রদত্ত মানে কি, দিয়েছি, প্রদত্ত বার্তা মানে যে বার্তা আমি দিয়েছি, তাহলে এটা কে দিবে, এটা দোকানদার দেয়। প্রাপ্ত বার্তা মানে কি, প্রাপ্ত বার্তা মানে যে বার্তা আমি পেয়েছি, তাহলে বার্তাটা কে পাইলো, ক্রেতা পাইলো, কাস্টমার পাইলো। আর যদি এই দুটার সাথে আরো দুইটা শব্দ রিলেটেড, এগুলো হচ্ছে প্রদেয় এবং প্রাপ্য। প্রদেয় মানে কি আমি দিব, প্রাপ্য মানে কি আমি পাবো। যদি বলা হয় প্রদেয় বিল, তার মানে যে বিলটা আমাকে দিতে হবে। যদি বলি প্রাপ্য বিল, আমি যে বিলটা পাবো সম্ভাবনা আছে, এটা হচ্ছে প্রাপ্য বিল। বলেন তাহলে বাট্টা নিয়ে আর কারো কনফিউশন থাকবে কিনা? বাট কনফিউশন আমরা প্র্যাকটিস করতে গেলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন তো আমরা আলোচনা করতেছি, ডিসকাশন করছি, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতেছি। এখন যদি কনসেপ্ট আপনারা যত দ্রুত এটাকে রপ্ত করতে পারবেন তত ভালো, আপনারা প্র্যাকটিস করতে গেলে সহজে করতে পারবেন। এখন আমরা দেখবো ডেবিট ক্রেডিট আমাদেরকে জাবেদা করতে গেলে কি করতে হয়, নির্ণয় করতে হয়। শুধু জাবেদা না, হিসাব বিজ্ঞান পুরোটা হচ্ছে ডেবিট আর ক্রেডিটের খেলা। এখানে আপনি যেটাই করতে যাবেন এখানে শুধু কি পাবেন, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। নবম শ্রেণী থেকে এটা শুনে আসতে, এটা শুনতে শুনতে আপনার কান ঝালাপালা হয়ে গেছে, এখন চাকরি করতে আসছেন, এখন আবার এটা শুনতে হচ্ছে। তাহলে সহ্য করে নেন। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য শর্টকাট ফর্মুলা আপনারাও জানেন, যারা জানেন না তাদের জন্য। তাহলে প্রথমত এই ছবিটা ভালো করে দেখেন। এখানে এটাকে আমরা যদি একটা মানুষ হিসেবে কল্পনা করি, এখানে একটা মাথা, লাল মাথা দেখা যাচ্ছে। হিসাব, মানুষের আমরা যে হিসাবটা করি এই হিসাবটা কোথায় আসে, এই হিসাবটা সব সময় মানুষের মাথার মধ্যে খেলে। বলেন আপনার ব্রেন যদি না থাকে আপনি হিসাব করতে পারবেন? আপনার ব্রেন যদি না থাকে, আমি যদি আপনাকে বলি তিনে তিনে কত, আপনি হিসাব করবেন 9। এখন তিনে তিনে 6, এটা আপনি কখন হিসাব করতে পারেন, যদি আপনার মাথা কাজ করে। আপনার মাথা যদি কাজ না করে আপনি হিসাব করবেন তিনে তিনে 6, দুয়ে দুয়ে 8, চারে চারে 12, এইভাবে হিসাব করবেন। কিন্তু আপনি হিসাবটা সঠিকভাবে কখন করবেন, দুয়ে দুয়ে 4 হয়, তিনে তিনে 6 হয়,
চারে চারে 8 হয়। এটা কখন আপনি বলতে পারবেন? যখন আপনার ব্রেন কাজ করবে। তাহলে আমরা জাবেদাটাকে বলবো হিসাব বিজ্ঞানের ব্রেন, হিসাবের ব্রেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মস্তিষ্ক, একটা লাল মাথা, এর মধ্যে হচ্ছে আপনার যাবতীয় হিসাব। এখান থেকে আপনার ডান পাশে একটা হাত, বাম পাশে একটা হাত। এক হাতে আপনি কি করেন? খরচ করেন। আমরা অনেক সময় বলি না, আমরা 2 হাতে টাকা কামাই, 2 হাতে খরচ করে। আমার অমুক লোক পরিচিত বন্ধু আছে, সে 2 হাতে খরচ করে। আমার পরিচিত মামা চাচা খালু আছে, সে 2 হাতে টাকা কামায়। আমার বন্ধু আছে 2 হাতে টাকা কামায়, শুনছেন না? তাহলে কেউ 2 হাতে টাকা কামায়, কেউ 2 হাতে খরচ করে, আবার কেউ 2 হাতে টাকা কামায়, আবার 2 হাতে খরচও করে। তার মানে প্রত্যেকটা জিনিস, এখানে দুইটা সম্পর্ক, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের খরচ, আর একটা হচ্ছে ব্যয় এবং সম্পদের একটা হাত, আর একটা হাতে আমাদের কি থাকে? আয় দায় মালিকানা শর্ত। তাহলে হিসাবটা হচ্ছে মূলত কত প্রকার, এটার আমরা চিত্র দেখলে বুঝে যাবেন। 5 প্রকারের হিসাব আমরা হিসাব বিজ্ঞানের মধ্যে পাই। একটা হচ্ছে ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা শর্ত। এর মধ্যে আমাদের একটা হাতে থাকে ব্যয় এবং সম্পদ, আরেকটা হাতে আয় দায় মালিকানা শর্ত। দেখেন, দুইটা হাত দেখেন, একটাতে কি থাকবে? ব্যয় থাকবে, সম্পদ থাকবে, আপনি খরচ যা করবেন আর আপনার সম্পদ যা আছে। আরেকটা হাতে থাকবে আপনি যা ইনকাম করবেন, আপনি যা দায়বদ্ধ থাকবেন, আপনার নিজের সম্বল যা থাকবে। বুঝছেন কিনা? এরপর দেখেন, ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তোতা পাখির মতো এটা শিখে ফেলতে হবে, কোনোভাবে এটা ভুলে যাবে না। হিসাব বিজ্ঞান আপনার এটার উপরে, আপনি যদি ডেবিট ক্রেডিট চিনতে পারেন, আপনার হিসাব বিজ্ঞান শিখা শেষ। অর্থাৎ আপনি হিসাব বিজ্ঞানে কখনো কি করবেন না, বেসিকে আপনি কখনো আটকাবেন না। তাহলে ব্যয় এবং সম্পদ মনে রাখবেন, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ঠিক অনুরূপ ভাবে এটার উল্টা হয়। উল্টাকে, আচ্ছা উল্টা কেন হয় বলেন তো? আমরা ধরুন আমাদের যদি 2টা হাত থাকে, একটা ডান হাত একটা বাম হাত, আমরা ভালো কাজগুলো ডান হাত দিয়ে করি, খারাপ কাজগুলো বেশিরভাগ বাম হাত দিয়ে করি, করি কিনা? তাহলে এটা বিপরীত ঘটনা। ডান হাত বাম হাতের কাজটা হয় কি? বিপরীত, সবসময়, সবসময় বিপরীত। এখন দেখেন, এখানে ঠিক বিপরীত ঘটনা ঘটে। আপনার ব্যয় সম্পদের হাতে থাকে, এই ব্যয় সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। ঠিক উল্টা ঘটনা এখানে হয়। আয় দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কি হয়? বাড়লে ক্রেডিট হয় আর কমলে ডেবিট হয়, বিপরীত। বুঝছেন? ব্যয় সম্পদ বাড়লে, ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ব্যয় এবং সম্পদ, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে উল্টা হবে, ক্রেডিট হবে, আর কমলে ডেবিট হবে। এখন দেখেন, যারা এই ফর্মুলা, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর আপনাকে যেটা মনে রাখতে হবে, একটা র্যাপিড ফায়ার ফর্মুলা, একদম শর্টকাট সুপার টেকনিক। যা কিছু আসে ডেবিট, যা কিছু চলে যায় ক্রেডিট। এটা আপনি যদি মনে রাখতে পারেন, এটা দিয়ে হিসাব বিজ্ঞানের ধরুন 90% যাবে আপনি সলভ করতে পারবেন। যখন আপনি বাকি 10% আটকায় যাবেন, তখন আপনাকে এই ফর্মুলা, এই যে লাল, এই যে ব্রেনটা দেখা যাচ্ছে লাল, ব্রেনের ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। এভাবে আমরা হিসাব বিজ্ঞানের এই 2টা ফর্মুলা দিয়েই সলভ করতে পারবো। এরপর আমরা দেখি কোন এন্ট্রি কোন হিসেবে অন্তর্ভুক্ত। এগুলো আপনাদেরকে সবাইকে চিনতে হবে। সবাই আশা করি শিক্ষা দিয়েছি আপনাদেরকে, সেখানে পড়ছেন। এরপর এগুলো ভালো করে পড়তে হবে। এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন যে হিসাবগুলো কোনটা কিসের অন্তর্ভুক্ত হয়। আমরা কোন কোন হিসাবগুলোকে ব্যয়ের অন্তর্ভুক্ত হিসেবে জানবো। আমাদের ব্যয়ের খাত হচ্ছে, ব্যয়ের হিসাব হচ্ছে বেতন, ভাড়া, মজুরি, বিক্রয়, পরিবহন, ক্রয় ফেরত, এটাকে বলা হয় বিপরীত ব্যয়। এরপর বিজ্ঞাপন, মণিহারি, প্রদত্ত কমিশন, প্রদত্ত বার্তা, অনাদায়ী পাওনা, অবচয়, মেরামত, আমদানি শুল্ক, সুদ, ব্যয়, এগুলো সবগুলো হচ্ছে ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। এরপর কোন হিসাবগুলোকে আমরা সম্পদ হিসেবে জানবো। আমাদের সম্পদ হিসাব হচ্ছে নগদান, ব্যাংক, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা, অফিস সরঞ্জাম, অগ্রিম বীমা সেলামি, অগ্রিম ব্যয়, বিনিয়োগ, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম ভাড়া, সুনাম, প্রদত্ত ঋণ, ইজারা সম্পত্তি, সমাপনী মজুদ পণ্য, মজুদ পণ্য। এগুলো হচ্ছে আমাদের এই হিসাব হিসাব সম্পদের অন্তর্ভুক্ত এই হিসাবগুলো। এরপর আমরা দেখব কোন হিসাবগুলোকে আমরা আয় হিসেবে জানবো। আয় হিসেবে অন্তর্ভুক্ত হয় বিক্রয়, বিক্রয় ফেরত, এটা হচ্ছে বিপরীত আয়, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, বিনিয়োগের সুদ, সুদ, আয়। এরপর কোন হিসাবগুলোকে আমরা দায়ের অন্তর্ভুক্ত করব। দায় হিসেবে থাকবে পাওনাদার, ঋণ, অগ্রিম আয়, প্রদেয় বিল, বকেয়া আয়, ব্যাংক জমাতিরিক্ত। এরপর সর্বশেষ আমরা দেখব
কোন হিসাবগুলোকে আমরা মালিকানা শর্ত হিসেবে জানবো? মূলধন, মূলধনের সুদ, উত্তোলন, উত্তোলনের সুদ, আয়কর, সাধারণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো হবে মালিকানা শর্তের অন্তর্ভুক্ত। এখানে একটা নোট আপনারা মনে রাখবেন, এটা আপনারা নবম দশম শ্রেণীর বইতে পাবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, বেসিক জিনিস, এগুলো নবম শ্রেণীর বইতেও পাবেন। হিসাব বিজ্ঞানের শিরোনাম হিসেবে আমরা কখনো পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব, ফেরত হিসাব এভাবে আমরা লিখতে পারবো না। পণ্য, মাল, চেক এভাবে এই নামে কখনো শিরোনাম লেখা যায় না, যেহেতু এখানে লেখা রিটেন আসবে না, আপনার লিখতে হবে না, তবে পরীক্ষায় দেখে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। মাল বা পণ্য বেচা কেনার সময় এগুলোর শিরোনাম লিখতে হবে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব। ক্রয় করলে ক্রয় হিসাব, মাল যদি বিক্রি করে তাহলে বিক্রয় হিসাব। মাল হিসাব, পণ্য হিসাব এভাবে লেখা যাবে না। আর চেকের মাধ্যমে পণ্য কেনা বেচা করা হলে শিরোনামে আমাদেরকে লিখতে হয় নগদান এবং ব্যাংক। এরপর কৃত মাল যদি আমাদেরকে ফেরত দেওয়া হয় তখন আমরা লিখি ক্রয় ফেরত বা বহি ফেরত। বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা লিখি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্রয় ফেরতের অপর নাম কি? ক্রয় ফেরতের অপর নাম হচ্ছে বহি ফেরত। বিক্রয় ফেরতের অপর নাম কি? বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে আন্ত ফেরত। এভাবে প্রশ্ন আসতে পারে। এরপর এটা গুরুত্বপূর্ণ 8 নম্বর পয়েন্ট, অফিসের ব্যবহারের জন্য যদি ঘড়ি, ক্যালকুলেটর, কম্পিউটার, টাইপ মেশিন, স্টেপলার, পাঞ্চিং মেশিন, টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি ক্রয় করে এগুলোকে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করতে হবে। অফিসের কাজে ব্যবহারের জন্য যদি কাগজ, কালি, আলপিন, সুতা, পিন, ফাইল, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে মনিহারি হিসাবকে কি করতে হবে? ডেবিট করতে হবে। ধারে যদি কোনো ব্যক্তির কাছ থেকে মাল ক্রয় করা হয় ওই ব্যক্তির নাম ক্রেডিট করতে হয়। ব্যক্তির নাম যদি উল্লেখ না থাকে আমরা লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। আর কোন ব্যক্তির নিকট যদি ধারে মাল বিক্রয় করা হয় ওই ব্যক্তির নাম আমরা ডেবিট করি। ব্যক্তির নাম যদি উল্লেখ না থাকে তখন আমরা লিখি দেনাদার হিসাব। বাকিতে মাল ফেরত দেওয়া হলে ব্যক্তির নামে অথবা পাওনাদার নামে অথবা আমরা প্রদেয় হিসাব নামে আমরা কি করতে পারি? ডেবিট করতে পারি। এখানে একটা নোট মনে রাখবেন, ব্যক্তির কাছে যদি ফেরত দেওয়া হয় ব্যক্তির নাম হবে, নাম যদি উল্লেখ না থাকে আমরা লিখবো পাওনাদার হিসাব। এরপর এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই যে জাস্ট এতক্ষণ যা আলোচনা করি সেগুলোর প্র্যাকটিস। পণ্য বিক্রি করলে কি হয়? পণ্য, মাল, চেক এই নামে কোনো হিসাব লেখা যাবে না যদি বলা হয় পণ্য বিক্রয়। এখন দেখেন পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্য আমরা বিক্রি করলে আমরা শর্টকাট ফর্মুলায় কি বলছিলাম? যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। এবারে বলছি না, বলছি কিনা? এরপর আমরা বলছি ব্যয় এবং সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বলেন তাহলে আমরা যদি পণ্য বিক্রি করি, পণ্য বিক্রি করলে আমাদের কাছে কি আসে? পণ্য বিক্রি করলে আমি দোকানদার, আমি এখন যদি আপনার কাছে একটা মোবাইল বিক্রি করি অথবা একটা কলম বিক্রি করি তাহলে আমি আপনার কাছ থেকে কলম বিক্রি করলে 10 টাকা পাবো। তার মানে আমার ক্যাশে 10 টাকা আসতেছে, নগদে আসতেছে। যা আসতেছে তার ডেবিট। আমরা শর্টকাট ফর্মুলা বলছি যা আসে ডেবিট হয়, নগদ টাকা আসছে জন্য আমরা নগদান হিসাব ডেবিট। আমি পণ্য বিক্রি করলে আমার কাছ থেকে পণ্য, মোবাইল বিক্রি করছি মোবাইল চলে গেছে, কলম বিক্রি করছি কলম চলে গেছে, তো পণ্যটা চলে গেলে আমি পণ্য হিসাব ক্রেডিট লিখতে পারবো না, এখানে লিখতে হবে বিক্রয় হিসাব। যদি আমি পণ্য কিনতাম, পণ্য ক্রয় থাকতো তাহলে লিখতাম ক্রয় হিসাব। বুঝতে পারছেন? অনুরূপ ভাবে সেম প্রত্যেকটা পয়েন্ট এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি এগুলো নিয়ে আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন নেই, যেহেতু প্রত্যেকটা জিনিস আগে ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট সেগুলোর এখানে প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া আছে। নাকি এগুলোতে কারো কনফিউশন আছে কিনা বলেন? এরপর আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস শুরু করব। আগামী ক্লাসে আমরা জাবেদার প্র্যাকটিস শুরু করব, রিয়েল প্র্যাকটিসে যাব। আজকে আমরা বেসিক আলোচনা, কনসেপ্টের আলোচনা এখানে সমাপ্ত করব। আগামী কাল থেকে আমরা জাবেদার প্র্যাকটিসে যাব। এখন আমরা আপনাদের সাথে 2 মিনিট কথা বলবো।